আমেরিকান পোয়েট্রি। আমেরিকান পোয়েট্রিতে 4 জনের কবিতা আছে, তার মধ্যে ল্যাংস্টন হিউজেস। ল্যাংস্টন হিউজ, আফ্রিকান আমেরিকান। এখানকার তার প্রথম কবিতা হচ্ছে হারলেম। তো আফ্রিকান আমেরিকান বলতে তার বংশ হচ্ছে আফ্রিকান, কিন্তু থাকে আমেরিকায়। তার বাবা মা যে কোনো একজন হচ্ছে আফ্রিকান, এই জন্য তাকে আফ্রিকান আমেরিকান বলা হচ্ছে। তো এই ল্যাংস্টন হিউজেসের যে ম্যাক্সিমাম কবিতা, এটা থিম হচ্ছে স্লেভারি, দাসত্ব, ব্ল্যাক ভার্সেস হোয়াইট, বর্ণবাদ, সাদা আর কালোর মধ্যে যে দ্বন্দ্ব, সেটা। তো এই হারলেম কবিতার মধ্যে হারলেমটা কি এটা আগে একটু জেনে নেই। হারলেম হচ্ছে একটা রেনেসা, এটা আমেরিকায় সংগঠিত হবে 1910 থেকে 1920 সাল, এবং হারলেম টোটালি শেষ হবে 1930 সালের দিকে, 1930 স্টার্টে। তো এই হারলেম রেনেসাটা আসলে কিসের উপরে? আর্ট, মিউজিক অ্যান্ড লিটারেচারের উপরে। দ্য ক্রিয়েটিভ এক্সপ্লোশন অফ আর্ট, মিউজিক অ্যান্ড লিটারেচার। শিল্প, সঙ্গীত ও সাহিত্যে পরিবর্তন বা বিস্ফোরণ হয়ে নতুন কিছু সৃষ্টি করা, এটাই ছিল হারলেম রেনেসার মূল উদ্দেশ্য। আর এই হারলেম রেনেসার অন্যতম একজন লিডার ছিল ল্যাংস্টন হিউজেস। তো এই ল্যাংস্টন হিউজ মোটামুটি 4টা কবিতা আছে তার এখানে। হারলেম, আই টু, দ্য নিগ্রো স্পিক্স অফ রিভার্স, আর একটা আছে দ্য ওয়েরি ব্লুজ। এই 4টা কবিতার মধ্যেই মূলত সে বর্ণবাদ দেখাইছে। আফ্রিকায় তোমার আফ্রিকান আমেরিকানদের মধ্যে যে আসলে আমেরিকান ড্রিমটা থাকতে পারে না, এটা সে দেখাইছে। আমেরিকান ড্রিম একজন আমেরিকার নাগরিক সেই স্বপ্ন দেখতে পারবে, আমেরিকান ড্রিম। তো আমেরিকান ড্রিম শব্দের অর্থ হচ্ছে আমেরিকার বুকে নিজস্ব একটা আইডেন্টিটি তৈরি করা, টু ক্রিয়েট অ্যান আইডেন্টিটি। নিজের যে অস্তিত্ব, এটা আমেরিকার বুকে প্রতিষ্ঠা করা, এটার নামই হচ্ছে আমেরিকান ড্রিম। টু লিড এ সলভেন্ট লাইফ, টু লিড এ সলভেন্ট লাইফ, এটাকে বলা হচ্ছে আমেরিকান ড্রিম। আমেরিকার বুকে একজন নামে পরিণত হওয়া, একটা ব্র্যান্ডে পরিণত হওয়া। তো এই আমেরিকান ড্রিমের ক্ষেত্রে আমেরিকানরা যতটা অধিকার পাইতো, আফ্রিকানরা ঠিক ওভাবে এটাকে চিন্তা করতে পারতো না। আমেরিকান ড্রিমে আফ্রিকানদের অব্লিগেশনস ছিল। আফ্রিকান can't enjoy equal rights like the American. তো আমেরিকান ড্রিমে একজন আফ্রিকান কখনোই আমেরিকান ড্রিম যেটা আছে এটা নিয়ে ভাবতে পারবে না। সে মানে কি, একটা আইডেন্টিটি সে আমেরিকার বুকে ক্রিয়েট করতে পারবে না, অথবা ক্রিয়েট করলে আমেরিকানরা সেটাকে ভালো চোখে দেখতো না। তাদের কালার দিয়ে তাদেরকে জাজ করা হইতো যে তারা হচ্ছে নিগ্রো বা ব্ল্যাক, তারা আফ্রিকান, আমেরিকার বুকে তাদের কোনো অধিকার থাকবে না, এই চিন্তা ভাবনাটা। তো মূলত এই সাদা এবং কালোদের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের মোটামুটি গতি প্রকৃতিগুলো এই কবিতার মধ্যে আলোচনা করছে ল্যাংস্টন হিউজ। তো যেহেতু সে আফ্রিকান,
বংশোদ্ভূত, কিন্তু সিটিজেনশিপ তার আমেরিকা আছে। এই জন্য সে নিগ্রোদের পক্ষ নিয়ে একটু কথা বলছে তার এই কবিতাগুলোতে। এবং এই সময় যেমন তার হার্লেম কবিতাটা, এটা 1951 সালে রচনা করা হয়। তো এই সময়ও আসলে দাসপ্রথার কবল থেকে আমেরিকা মুক্ত হয়নি, সেই বিষয়টার দিকে আমরা ইঙ্গিত পাবো। তো দেখি আমরা হার্লেম কবিতাটা একটু ট্রান্সলেট করি। তো বলতেছে, হোয়াট হ্যাপেন্স টু এ ড্রিম ডিফার্ট। হোয়াট হ্যাপেন্স, কি ঘটে? টু এ ড্রিম ডিফার্ট, যে স্বপ্নটা আসলে স্থগিত থাকে। তো আসলে অনেকদিন ধরে একটা গন্তব্যে পৌঁছানোর জন্য মানুষের যে ড্রিমটা, সেই ড্রিমটা যদি স্থগিত থাকে তাহলে কেমন অবস্থা হয়? তো ড্রিম ডিফার্ড বলতে এখানে আফ্রিকান যারা আছে তাদের যে স্বাধীন হওয়ার বা সমান অধিকার ভোগ করার যে বিষয়টা, এটাকে বলা হচ্ছে যে তারা আমেরিকার স্বাধীনতার পর থেকেই, দ্যাট মিনস 1776 সালের পর থেকে 1951 সাল চলে যাচ্ছে, তারা এই সময়টাতে কি করতে পারছে না। 1776-এ আমেরিকা স্বাধীনতা লাভ করবে ব্রিটিশ উপনিবেশের কাছ থেকে, এবং এই কবিতার রচনাকাল হচ্ছে 1951। এই সময় পর্যন্ত ব্ল্যাক পিপল আর অপ্রেসড। তো তাদের ওই যে একটা স্বপ্ন 1776 থেকে 1951, এই সময় স্বাধীনতা প্রাপ্তির পর থেকেই তারা একটা স্বপ্ন দেখে যে আমরা ওই আমেরিকার বুকে এনজয় দ্য ইকুয়াল রাইটস, সমান অধিকার ভোগ করব। তো তাদের এই যে স্বপ্নটা এতদিন যাবত যে স্থগিত হয়ে গেছে, তো এই স্বপ্নটার কি অবস্থা এখন? তারপরে বলছে, ডাজ ইট ড্রাই আপ, এটা কি শুকিয়ে গেছে? লাইক এ রাইজিং ইন দ্য সান, তো ঠিক যেভাবে একটা কিসমিস রোদের মধ্যে শুকিয়ে যায়, তো সেই রকম কি এদের স্বপ্নটাও এভাবে শুকিয়ে গেছে? আর ফিস্টার লাইক এ শোর অ্যান্ড দেন রান, অথবা কি এটার থেকে কি কোনো ক্ষতের সৃষ্টি হয়েছে? যেটা পুজের এখানে ফিস্টার মানে হচ্ছে পচা যে জিনিসপত্র আছে, পুষ কোনো ঘা থেকে যেটা বের হয় যে রসটা, তো এটা কি এই ক্ষতস্থান থেকে পুজোর মতো পড়ে চতুর্দিকে ছড়িয়ে পড়তেছে, নাকি এটা স্থগিত আছে? তো আসলে নিগ্রোদের মনের যে ব্যাপারটা, তাদের যে স্বপ্নটা, এটার কি কোনো বিক্ষোভ হওয়ার সম্ভাবনা আছে, নাকি এটা তাদের মধ্যে স্থগিত আছে? এই কথাটা বারবার বোঝানোর চেষ্টা করেছে দুইটা প্রশ্ন দ্বারা। ডাজ ইট স্টিঙ্ক, অথবা এটা কি দুর্গন্ধ ছড়াচ্ছে? লাইক রোটেন মিট, পচা মাংসের মতো। তো আসলে একটা মাংসকে 2-3 দিন যদি এমনিতে বাইরে ফেলে রাখা হয়, তাহলে ওটার থেকে যে দুর্গন্ধ বের হয়, সেটার কথাই বলা হচ্ছে। আর ক্রাস্ট অ্যান্ড সুগার ওভার লাইক এ সিরাপ সুইট, অথবা এটা কি সিরাপ, অর্থাৎ কি চিনি কোনো পাত্রের মধ্যে যদি গুলানো হয়, তো গরম অবস্থায় যখন ঠান্ডা করার জন্য এটাকে রাখা হয়, তখন দেখবে যে তার উপরে ওই সিরাপের উপরে শক্ত একটা আবরণ তৈরি হয়। তো নিচের দিকে যখন ওই সিরাপের প্রেশারটা আবার অনেক বেশি হয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে কোনো একটু অংশ যদি আলগা পায়, তাহলে সেই অংশ দিয়ে উপরে বিস্ফোরক আকারে বের হয়ে আসে নিচের যে শিরাগুলো। তো নাকি তাদের স্বপ্নের অবস্থা এরকম, উপরে শক্ত কোনো অবরুদ্ধ দ্বারা সেটা কি একবারে জমাট বেঁধে গেছে। মেবি ইট জাস্ট স্যাক্স, হয়তো এটা ঝুলে পড়েছে, লাইক এ হ্যাভি লোড, তাদের মাথার উপরে এটা কি এখন বোঝার মতো মনে হচ্ছে। আর ডাজ ইট এক্সপ্লোড, এটা কি বিস্ফোরিত হবে? তো আসলে কোনো একটা জিনিস দীর্ঘদিন যাবত যদি হ্যাঙ্গিং অবস্থায় থাকে, এমনিতেই মন মানসিকতা আর থাকবে না, কোনো এক সময় দেখা যাচ্ছে এই হ্যাঙ্গিং আর থাকবে না, এক সময় এটার কি বিস্ফোরণ হবে। যেমন আমাদের দেশ বিভাগের পর 1947-এর পর থেকে পশ্চিম পাকিস্তানিরা বাঙালিদের উপর যে অত্যাচারটা করছে, তারা সহ্য করতে করতে কোনো এক সময় দেখা গেল যে তারা বিস্ফোরিত হইল। বিস্ফোরিত হওয়ার পরেই কি করলো, মুক্তিযুদ্ধের ডাক দেওয়া হলো, এবং আমরা কি সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে নিজের যে স্বাধীনতা সেটা অর্জন করে নিয়ে আসলাম। তো হার্লেম রেনেসার মধ্যে কবি ল্যাংস্টন হিউজ বলতেছে যে এই যে কালোদের মধ্যে যে স্বপ্নটা স্থগিত আছে,
এটার অবস্থা কেমন, সে তাদের মেন্টালিটিকে বোঝার চেষ্টা করছে যে এটা কি আসলে শুকিয়ে গেছে তাদের মধ্যে থেকে, যে আমেরিকার বুকে তারা এখনো এনজয়, তোমার যে সঠিক অধিকারটা এটা ভোগ করবে তারা, এই স্বপ্নটা, আমেরিকান ড্রিমের যে স্বপ্নটা, এটা কি তারা ভুলে গেছে নাকি এটা শুকিয়ে গেছে, নাকি এটার থেকে এটা একটা ক্ষত স্থান তাদের, কারণ তারা যে যত বেশি নির্যাতিত হয়েছে আমার আমেরিকানদের কাছ থেকে, এই ক্ষতস্থান থেকে কি পুঁজ গড়িয়ে বাইরের দিকে পড়তেছে, অর্থাৎ এটার কি বিস্ফোরণ হবে বা এটার কি বিস্তৃতি ঘটাবে, কোনো একটা ঘা থেকে, ঘা যদি ফেটে যায় তাহলে কি পুঁজ এটা চতুর্দিকে বের হয়ে যায়। তো আসলে আফ্রিকানদের কথা বলা হচ্ছে যে এরা যেদিন সংগ্রামে নামবে, এরা নিজেদের মধ্যে এই স্বপ্নটাকে স্থগিত না রেখে এই স্বপ্নটাকে কি ছড়িয়ে দিচ্ছে চতুর্দিকে, মানুষের মধ্যে কি গণজাগরণ তৈরি করার চেষ্টা করতেছে তারা তাদের সঠিক অধিকার আদায়ের জন্যে। অথবা বললো ডাজ ইট স্টিং লাইক রোটেন মিট, অথবা কি তারা এই মনে হচ্ছে যে এটা তাদের যে ক্ষতস্থান, সেই ক্ষতস্থান থেকে দুর্গন্ধও আসতে পারে, অর্থাৎ কি তাদের বিস্তৃতিটাকে বোঝাচ্ছে। আর ক্রাস্ট অ্যান্ড সুগার ওভার লাইক এ সিরাপ সুইট, অথবা এই নিগ্রোরা আস্তে আস্তে কি খুব শক্ত হয়ে যাচ্ছে এবং কোনো একটা সময় সবাইকে একযোগে সিরাপ, যেমন ওই মিষ্টি শিরা রাখা যে পাত্র আছে, তো ওইটার উপরটাতে কি করে সে নিচে তরলগুলোকে ধারণ করে, উপরে শক্ত ক্রেস্টটা দেন, একটা লিমিটেশনস দিয়ে রাখে। কিন্তু যেদিন এই লিমিটেশনস ভেঙে এরা উপরের দিকে উঠবে, সেদিন কি হবে, কোনো ক্রেস্ট আর আটকাইতে পারবে না তাদেরকে, বা কোনো বাধাই তারা সেদিন আর মানবে না। তো আসলে এই নিগ্রোদেরকে এইরকম যে শিকল করে আবদ্ধ রাখা হয়েছে তাদের অধিকারের বিষয়ে, সঠিক অধিকার না দেওয়ার কারণে, তো তারাও কোনো একদিন কি হবে, এটার মতো এক্সপ্লয়েড হবে, বিস্ফোরিত হইলেই আমেরিকার বুকে যে শান্তি শৃঙ্খলা আছে এটা নষ্ট হয়ে যাবে। তারপর বলে মেবি ইট জাস্ট স্যাক্স, এটা যেদিন আসলে ঝুলে যাবে লাইক এ হ্যাভি লোড, এবং অনেক বেশি লোড হয়ে যাবে, অর ডাজ ইট এক্সপ্লয়েড, সেদিন কি এটা বিস্ফোরিত হবে। তো এইভাবে সে একটু ওয়ার্নিং দিয়ে কথা বললো যে আসলে আজকে তারা তাদের অধিকার চাচ্ছে, সসম্মানে আমরা দিচ্ছি না, কিন্তু যেই দিন নিগ্রোরা খেপে যাবে সেদিন আমেরিকার বুকে বড় ধরনের অশান্তি সৃষ্টি করবে তারা। তো মানুষ আঘাত পাইতে পাইতে কোনো এক সময় সেই আঘাতের মাত্রাটা যখন একটু বেশি হয়ে যায় তখন আর মানুষ সেটা নিতে পারে না, ঠিক সেই সময়েই রিভলিউশন হয়। তো এই রিভলিউশনটা যাতে না হয় একটু ইঙ্গিত দিয়ে হোয়াইটদের উদ্দেশ্যে এই কথাগুলো বলল ল্যাংস্টন হিউজ। এই হচ্ছে মোটামুটি হারলেম। তারপরে আমরা দেখি আই টু সিং। আই টু কবিতার নাম হচ্ছে আই টু। তো এটাও আসলে দাসদের পক্ষে লেখা একটা কবিতা। তো একজন নিগ্রো স্লেভের কথা বলা হচ্ছে। তো একজন নিগ্রো স্লেভ তার নিজস্ব যে অবস্থান এটা নিয়ে কথা বলবে সে। তো বলতেছে আই টু সিং আমেরিকা, আই টু আমিও, সিং আমেরিকা গাইতে পারি আমেরিকার জন্য। আই টু সিং আমেরিকা বলতে আমেরিকার জন্য কাজ করা, আমেরিকাকে বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্ট করা, আমেরিকাকে সমৃদ্ধির দিকে পৌঁছানো। একজন ব্ল্যাক, একজন নেগ্রো বলতেছে যে আমিও আমেরিকার হয়ে কাজ করতে পারি। আই টু সিং আমেরিকা, আই এম দ্য ডার্কার ব্রাদার, আমি হচ্ছি তাদের কালো ভাই। দে সেন্ড মি টু ইট ইন দ্য কিচেন, তো যখন আমি তাদের বাসায় কাজ করতে যাই তারা আমাকে খাওয়ার জন্যে, দে সেন্ড মি, তারা আমাকে পাঠায় দেয় টু ইট ইন দ্য কিচেন, রান্নাঘরে খাওয়ার জন্যে। হোয়েন কোম্পানি কামস, তো যখন তাদের অতিথিরা আসে, বাট আই লাভ, ঠিক সেই সময়টাতে আমি হাসি। অ্যান্ড ইট ওয়েল, এবং আমি খুব ভালোভাবেই খাওয়া দাওয়া করি রান্নাঘরের মধ্যে। অ্যান্ড গ্রো স্ট্রং, এবং খেয়ে দিয়ে আমি কি হই, আরও তরতাজা হই, শক্তি সঞ্চয় করি। তারপরে বলতেছে টুমোরো আই উইল বি অ্যাট দ্য টেবল, আগামীকাল আমি কি করব, এই টেবিলের মধ্যে কোনো একদিন যাব। টুমোরো আই উইল বি অ্যাট দ্য টেবল, যে আজকে আমি রান্নাঘরে খাচ্ছি কিন্তু আগামী দিন আমি কোথায় যাব, তাদের সঙ্গে বসে ওই একই টেবিলে খাবার খাবো। হোয়েন কোম্পানি কামস নোবডি আই উইল ডেয়ার সে টু মি, যখন এই আত্মীয় স্বজনরা আসবে সেদিন কি কেউ আমাকে বলার দুঃসাহস করবে না। ইট ইন দ্য কিচেন দেন,
যে তুমি রান্নাঘরে খাও, এই কথাটা বলার সাহস কেউ পাবে না। অর্থাৎ কি, এই নিগ্রোর মনের আশা যে কোনো একদিন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এই দুই ধরনের লোকজন মিলেমিশে এক হয়ে যাবে এবং দ্য স্যাট বিসাইড ইনটু দ্য টেবিল অফ ব্রাদারহুড, তারা কোনো একদিন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হবে অ্যান্ড দে ইট ইন দ্য সেম টেবল, তারা একই টেবিলে খাওয়া দাওয়া করবে। কোম্পানি আসলে তাকে আর রান্নাঘরের মধ্যে খেতে হবে না বা কোম্পানির কাছ থেকে তাকে লুকাইতে হবে না। তারপরে বলছে বিসাইডস দে উইল সি হাউ বিউটিফুল আই এম, তারপরে কি, আমি যখন তাদের সঙ্গে বসে খাবো তখন আই উইল সি, আমি তাদেরকে দেখাবো হাউ বিউটিফুল আই এম, আমি কত সুন্দর ছিলাম, অ্যান্ড বি অ্যাশেমড, এবং তারা আমাকে দেখে কি হয়ে যাবে, লজ্জিত হয়ে যাবে যে আমি কোনো অংশেই তাদের থেকে কম নয়, জাস্ট আমার গায়ের রংটা একটু কালো, আদারওয়াইজ সব কিছুই তাদের থেকে বেটারও হতে পারে। আই টু অ্যাম আমেরিকা, আমিও গাইতে পারি, আমিও আমেরিকাকে রিপ্রেজেন্ট করতে পারি, আমিও আমেরিকাকে কি নিজের দেশ হিসাবে ভালোবাসতে পারি। তো এই হচ্ছে একজন নিগ্রোর কথা, মনের বাসনা, যে এক হোয়াইটের বাড়িতে, এক হোয়াইট পিপলের বাড়িতে সে কাজ করত। তো বাড়ির সব কাজকর্ম তাকে দিয়ে করানোর পরে যেদিন তাদের বাড়িতে গেস্ট আসতো, এই যে কালো কাজের লোকটা একে বলতো যে তুমি খাওয়া দাওয়ার সময়টাতে বলতো যে রান্নাঘরে যেয়ে খাও। তা কালো লোক, ব্ল্যাক পিপল কিছু মনে করতো না, ব্ল্যাক ম্যান, সে রান্নাঘরে খাইতো এবং বলতেছে যে সমস্যা নাই, আজকে আমি রান্নাঘরে খাচ্ছি এবং আরও স্ট্রং হচ্ছি। তো এখানে কিন্তু আমরা একটু রিভলিউশনের গন্ধ পাই, যে আজকে আমরা গ্রো স্ট্রং, আরও শক্তিশালী হচ্ছে, তোমাদের আঘাত সহ্য করতে করতে আমরা বেশি শক্তিবান হয়ে যাচ্ছি। কিন্তু যেদিন এই শক্তির প্রয়োগ আমরা করব, সেদিন আমরা ঠিকই আমাদের অধিকারটাকে ছিনিয়ে নিয়ে আসবো। তো তারপরে বলতেছে ঠিক আছে, আজকে আমি না হয় রান্নাঘরে খাচ্ছি, কিন্তু কালকে আমি ওই টেবিলে বসেই খাবো এবং সেদিন শো করব যে আমি কতটা সুন্দর এবং আমার যোগ্যতা কতটা, এবং সেদিন কেউ দুঃসাহস করবে না আমাকে এই কথা বলার যে তুমি রান্নাঘরে যেয়ে খাও। তো সেই দিন আমার যেদিন সুযোগ আসবে বা আমি যেদিন সুযোগ পাবো, আমি আমেরিকাকে কি করব, রিপ্রেজেন্ট করব, আমিও আমেরিকার জন্য কাজ করব। সেই দিনটাতে আমি দেখায় দেব যে আসলে আমরা নিগ্রোরাও কোনো অংশে কম নয়, বা আমরা আমেরিকার জন্য কি কি কাজ করতে পারি, বা আমেরিকাকে আমরা কতটা ভালোবাসি। তো তারপরে ল্যাংস্টন হিউজেসের যে আরো একটা কবিতা, দ্য নিগ্রো স্পিক্স অফ রিভার্স। দ্য নিগ্রো স্পিক্স অফ রিভার্স বলতে এখানে প্রাচীন 4টা নদীর কথা বলা আছে, ইউফ্রেটিস, কঙ্গো, নীল। তো ইউফ্রেটিস হচ্ছে এশিয়াতে অবস্থিত, কঙ্গো হচ্ছে আফ্রিকায় অবস্থিত, আর মিসিসিপি হচ্ছে আমেরিকায় অবস্থিত। এই 3টা নদী হচ্ছে পৃথিবীর প্রাচীন নদী। এই নদীর প্রাচীনত্বর সঙ্গে সাদা আর কালোর যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বের যে সময়কাল, এই বিষয়টা নির্দেশ করতেছে যে পৃথিবী সৃষ্টির পর থেকে যখন সভ্যতা তৈরি হইল, সভ্যতা সৃষ্টি হইল বিভিন্ন বিখ্যাত নদীর তীরে, সেই নদীর তীরে সভ্যতাগুলা যত পুরানা, সাদা আর কালার মধ্যে যে দ্বন্দ্বটা, এটাও ততটাই পুরানা। আসলে এটাকে অত তাড়াতাড়ি শেষ করা যাবে না। দেখি আমরা এই কবিতার মধ্যে সে কি বলে। আই হ্যাভ নোন রিভার্স, বলতেছে আই হ্যাভ নোন রিভার্স, আমি নদী সম্পর্কে জানি, নদীগুলো সম্পর্কে জানি। আই হ্যাভ নোন রিভার্স, আমি এই নদীগুলোকে জানি। এনশিয়েন্ট অ্যাজ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ওল্ডার দ্যান দ্য ফ্লো অফ হিউম্যান ব্লাড ইন হিউম্যান ভেইনস। বলতেছে এনশিয়েন্ট অ্যাজ দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীটা যতটা প্রাচীন, অ্যান্ড ওল্ডার যতটা বয়স্ক, দেন দ্য ফ্লো অফ হিউম্যান ব্লাড ইন হিউম্যান ভেইনস, ঠিক ততদিন পর্যন্ত মানুষের রক্তের মধ্যে, মানুষের শিরা উপশিরায় এই যে বর্ণবাদটা এটা ছিল। মাই সোল হ্যাজ গ্রোন ডিপ লাইক দ্য রিভার্স, এগুলা দেখতে দেখতে আমার যে আত্মাটা আছে, হ্যাজ গ্রোন, এটা অনেক বড় হয়ে গেছে বা অনেক বয়স হয়ে গেছে এটারও, ডিপ লাইক দ্য রিভার্স, এই নদীর গভীরতার মতোই। আমাদের সাথে প্রতিনিয়ত যে যে অত্যাচার, অন্যায়, অবিচার এগুলো হয়েছে, এগুলোতে আসলে আমরা আজকে নতুন না, এগুলা ঠিক পৃথিবী সৃষ্টির ইতিহাস থেকে এখন পর্যন্ত চালু আছে। আর এই অভিজ্ঞতাগুলোতে আমি কি হয়ে গেছি, একদম ভরপুর হয়ে গেছি, আমার সোলটা একদম নদীর গভীরতার মতোই গভীর হয়ে গেছে এইসব জ্ঞানে।
তা বলে I bathed in the Euphrates when downs were young, যে আমি গোসল করেছিলাম in the Euphrates when downs were young, আমি খুব প্রভাতে ইউফ্রেটিস নদীতে গোসল করেছিলাম। I built my hut near the Congo and it lulled me to sleep, তারপরে আমি আমার যে থাকার ঘর এটা আমি তৈরি করেছিলাম কঙ্গোতে, অ্যান্ড ইট লুলেট, এটা আমাকে কি জড়িয়ে নেয়, মি টু স্লিপ, তার কোলে, আমাকে ঘুমানোর জন্য সে তার কোলে নিছিল আমাকে। আই লুকড আপন দ্য নীল অ্যান্ড রেইজড দ্য পিরামিড অ্যাবাভ ইট, আমি সে খবরও জানি কিভাবে নীল নদের বুকে পিরামিডের উৎপত্তি হয়েছে। I heard the singing of the Mississippi when Abe Lincoln went down to New Orleans, and I have seen its muddy bosom turn all golden in the sunset. I have known rivers, ancient dusky rivers. My soul has grown deep like the rivers. তো বলা হচ্ছে I heard the singing of the Mississippi. আমি মিসিসিপিতে সেই গান শুনেছিলাম when Abe Lincoln মানে আব্রাহাম লিঙ্কন went down to New Orleans, নিউ অরলিয়ান্স যাওয়ার পথে আমি তাকে এই মিসিসিপি নদীতে দেখেছিলাম। অ্যান্ড আই হ্যাভ সিন ইট মাডি, আমি দেখেছিলাম এটা কর্দমাক্ত হয়ে গেছে। বুজম ট্রান অল গোল্ডেন ইন দ্য সানসেট, বুজম ট্রান অল যেটা নিয়ে এসেছিল আমাদের জন্য, অল গোল্ডেন ইন দ্য সানসেট, মানে ঠিক এই আব্রাহাম লিঙ্কনের অরলিয়ান্সে যাওয়ার সময় আমরা কি একটু আমাদের গোল্ডেন টাইম লক্ষ্য করতে পাইলাম, কিন্তু এর পরবর্তীতে অতি শীঘ্রই তার সমাপ্তি ঘটে গেল। তো আব্রাহাম লিঙ্কন হচ্ছে আমেরিকার 16 প্রেসিডেন্ট। তো ইনি ক্ষমতায় আসার পর 60 সালে 1860 ক্ষমতায় আসার পরে এনার যে প্রথম ডিক্লারেশন সেটা হচ্ছে যে আমেরিকার বুকে আর কোনো বর্ণবাদ থাকবে না, ঘোষণা দিছিল। তো এই ঘোষণাটাই হচ্ছে তাদের গোল্ডেন টাইম। নিগ্রোরা মনে করলো যে এইবার হয়তো আমাদের একটা গোল্ডেন টাইম আসবে, কিন্তু এই ঘোষণা যখন ইনি দিল 1863 সালের মধ্যে, তার গেটিসবার্গ অ্যাড্রেসের মধ্যে ঘোষণাটা দিল, দেওয়ার পরে 1865 সালে তাকে হত্যা করা হইলো। এই যে তাদের গোল্ডেন যে ড্রিমটা ছিল সেই ড্রিমটা সানসেট হইলো বা সূর্যাস্ত গেল কত সালে? 1865-তে। একজন হোয়াইট ম্যান সরাসরি থিয়েটারের মধ্যে আব্রাহাম লিঙ্কনকে গুলি করে মেরে ফেললো তার এই ডিক্লারেশনের জন্য যে সাদা কালো আজকে থেকে আমেরিকার বুকে সমান। তো এই ইমানসিপেশন প্রোক্লামেশনের কারণে আব্রাহাম লিঙ্কনকে নিজের জীবন দিতে হয়েছিল। তো সেই সময় থেকে বলল বুজম টার্ন অল গোল্ডেন ইন দ্য সানসেট, তাদের যত স্বপ্নগুলা, যত অন্তরঙ্গ ব্যাপারগুলো, এগুলো কি সোনালি একটা আভায় পরিণত হতে থাকলো ইন দ্য সানসেট, এবং পরবর্তীতে এটা আবার কিসে পরিণত হইল? সূর্যাস্তেও পরিণত হইল, অর্থাৎ এটার সমাপ্তিও ঘটলো। তাহলে 1863-তে তাদের সোনালি সূর্যটার উদয় হয় আব্রাহাম লিঙ্কনের ঘোষণার মাধ্যমে, এবং 1865-তে তাদের সেই স্বপ্নটা আবার ব্যর্থতায় পর্যবসিত হবে তার মৃত্যুর মধ্য দিয়ে। আসলে এই বর্ণবাদ আজকে তৈরি করা কোনো ইস্যু নয়, এটা ইউফ্রেটিস নদী যতটা প্রাচীন ঠিক সেই মতোই বর্ণবাদও প্রাচীন একটা ইস্যু। কঙ্গো যতটা প্রাচীন নদী, এর বুকে তোমার আফ্রিকা যেভাবে গড়ে ওঠে যতটা প্রাচীন, ঠিক এই বর্ণবাদও ততটাই প্রাচীন। তো এটা নিয়ে প্রথম সরানোর প্রচেষ্টা যিনি করলো তিনি হচ্ছেন আব্রাহাম লিঙ্কন। তো পরবর্তীতে তার মধ্যে আমরা একটু সোনালী স্বপ্ন দেখলেও তার মৃত্যুর মধ্য দিয়ে সেই স্বপ্নটার শেষ হয়ে যায়। এরপরে পরবর্তীতে অনেকজনেই কথা বলছে, কিন্তু সমসাময়িক যে ইস্যুটা সেটা হচ্ছে এইটা, দ্য নিগ্রো স্পিক্স অফ রিভার্স। দ্যাট মিন কি, নিগ্রোরাও প্রাচীন যে ইতিহাস এটাও তারা জানে, তারা সব কিছুই বোঝে, কিন্তু তাদের সব কিছু বুঝে শুনেও তাদেরকে আজকে অমানবিক নির্যাতনের শিকার হইতে হচ্ছে, সেই সাক্ষ্যই তারা বহন করতেছে। দ্য নিগ্রো স্পিক্স অফ রিভার্স। তো তারপরে হচ্ছে ওয়েরি ব্লুজ। তো ওয়েরি ব্লুজ হচ্ছে নিগ্রোদের এক ধরনের গান,
তো এই উইরি ব্লুজ বলতে আসলে তাদের যে দুঃখের গান, সেই দুঃখের গানকে বোঝানো হচ্ছে। লন্ডনের লিনেক্স ইভিনিউ এর মধ্যে একজন নিগ্রো বসে গান গাইবে। ড্রনিং এ ড্রাউজি সাইনকোপ্যাটেড টিউন, ড্রনিং গুঞ্জন করে, এ ড্রাউজি সাইকোপ্যাটেড টিউন খুবই মানে ঘুম ঘুম একটা ভাব, সেই ভাবের মধ্যে গুনগুন করতেছে, খুবই সুরেলা একটা সুরে গান গাচ্ছে। রকিং ব্যাক অ্যান্ড ফোর্থ, একজন নিগ্রো বসে এরকম সামন পিছন হেলে দুলে টু এ মেলোক্রন, সে গান গাচ্ছিল কোমল সুরে। আই হার্ড এ নিগ্রো প্লে, এবং আমি শুনতে পাইলাম একটা নিগ্রো গান গাচ্ছিল। ডাউন অন লেনেক্স অ্যাভিনিউ দ্য আদার নাইট, তো আরেকদিন দেখলাম ডাউন অন লেনেক্স অ্যাভিনিউ, লেনেক্স অ্যাভিনিউতে বাই দ্য পেল ডাল পেলোর অফ অ্যান ওল্ড গ্যাস লাইট, সে অলসভাবে গান গাচ্ছে বাই দ্য ওল্ড পেল, বাই দ্য পেল ডাল পেলোর। তো আসলে এরকম একটা স্তম্ভ মানে পোলের মতো একটা জিনিস, ওইটার মধ্যে বসে অফ অ্যান ওল্ড গ্যাস লাইট, যার উপরে যে ল্যাম্পপোস্টটা ছিল সেই ল্যাম্পপোস্টটা একদমই অনেক পুরানা ছিল এবং জীর্ণ শীর্ণ ছিল, সেটার নিচে বসে গান গাচ্ছিল। হি ডিড এ লেজি ওয়ে, সে প্রথমত কি খুব অলসভাবে গান গাচ্ছিল। হি ডিড এ লেজি ওয়ে টু দ্য টিউন অফ দোজ ওয়ারি ব্লুজ, তো এই যে তার টিউনের মধ্যে যে গানটা বা তার সুরের মধ্যে বা তার গলায় যে গানটা শোভা পাচ্ছিল সেটাই ছিল ওয়ারি ব্লুজ। উইথ হিজ ইবনি হ্যান্ডস অন ইজ আইভরি কি হি মেড দ্যাট পোর পিয়ানো মোয়ান উইথ মেলোডি, তো তার যে কালো শক্ত লোহার মতো হাত দিয়ে সে পিয়ানোতে বাজাচ্ছিল এবং কোমল সুরে তার যে বিষাদের গান আছে ওয়ারি ব্লুজ, এটা সে গাচ্ছিল। তো একজন নিগ্রোকে এইটুকুর মধ্যে আমরা একটু দেখি যে একজন নিগ্রোকে প্রায় প্রতিনিয়তই সে সুরেলা সুরে গান গাইত। তো সে যখন গান গাইতো তার চোখে মুখে খুব ঘুম ছিল এবং গান গাওয়ার সময় সে সামন পিছন হেলে দুলে গান গাইতো। তো কোনো একদিন এই রাইটার দেখলো লেনেক্স এভিনিউ হচ্ছে একটা জায়গার নাম, একটা স্ট্রিট আছে সেখানে, সেই স্ট্রিটের মধ্যে একটা পোলে বসছে। সে পোলে বসে দেখা যাচ্ছে একটা ওল্ড গ্যাস লাইট, বলতে তোমার ল্যাম্পপোস্ট যেটা, সেই ল্যাম্পপোস্টটা অনেক জীর্ণ শীর্ণ, লাইটের আলো কমে গেছে, তার যে উপরে যে আচ্ছাদিত অংশটা এটা ভেঙে গেছে, এইরকম জীর্ণ শীর্ণ একটা অবস্থা। তো এটা ভেঙে যাওয়ার কারণে সে ওই জীর্ণ শীর্ণ একটা পিলারের উপরে, পিলারটাও মোটামুটি অর্ধেক ভাঙা, অর্থাৎ কি জীর্ণ শীর্ণ পরিবেশটা তাদের লাইফের যে কন্টেম্পোরারি সিচুয়েশন, এই সিচুয়েশনটারই সিম্বলাইজেশন। সে গান গাচ্ছে ধীরে ধীরে, তার কালো লোহার মতো যে শক্ত হাত, সেটা যখন সাদা পিয়ানোর উপর পড়তেছিল অদ্ভুত একটা সংমিশ্রণ দেখা যাচ্ছিল। তো শক্ত হাতে সে কেমন একটা সুরেলা সুর, মানে খুব নরম একটা সুর তুলতেছিল। বলতেছে ওহ ব্লুজ, কি চমৎকার এই ওয়েরি ব্লুজ। সুইং টু অ্যান্ড ফ্রো অন হিজ রিক্টি স্টুল, তো সে যখন দুলতেছিল টু অ্যান্ড ফ্রো এদিক ওদিক, অন হিজ রিক্টি স্টুল, তখন তার যে বসার আসনটা এটা অনেকটা নড়বড়ে ছিল এবং মোটামুটি সেটাও দুলতেছিল। হি প্লেড দ্যাট স্যাড র্যাগি টিউন লাইক এ মিউজিক্যাল ফুল, তো সে এই যে এইভাবে দুঃখের যে গানটা আছে এটা গাচ্ছে, দ্যাট স্যাড র্যাগি টিউন লাইক এ মিউজিক্যাল ফুল। তো মিউজিক্যাল ফুল বলতে আসলে অন্যকে গান শোনায় আনন্দ দেওয়া। তো নিজের ভেতরে দুঃখ থাকলে আমরা মাঝে মাঝে স্ট্রিট ডান্সারদেরকে দেখি, আসলে তারা কি করে রাস্তার মধ্যে গান গায় অথবা ডান্স করে সেটা দিয়ে মানুষকে আনন্দ দেয়। এবং এই ওয়েরি ব্লুজ, এই যে নিগ্রো গাচ্ছে, এর কাজ হচ্ছে রাস্তায় রাস্তায় এরকম ওয়েরি ব্লুজ গেয়ে মানুষকে আনন্দ দেওয়া। বলছে সুইট ব্লুজ কামিং ফ্রম এ ব্ল্যাক ম্যানস সোল ও ব্লুজ, যে ব্লুজটা এত চমৎকার, যে ব্লুজটা এটা আসতেছে কোথার থেকে? কামিং ফ্রম এ ব্ল্যাক ম্যানস সোল, একটা কালো মানুষের ভেতর থেকে এই গানের সুর আসতেছে। ইন এ ডিপ সং ভয়েস উইথ এ মেলানকলি টোন, ইন এ ডিপ সং ভয়েস, তার গানের সুর ছিল খুবই গভীর, উইথ এ মেলানকলিক টোন, এবং তার গানের সুর ছিল খুবই বিষাদময়। আই হার্ড দ্যাট নিগ্রো সিং, আমি শুনতে পাই যে এই নিগ্রো গাচ্ছে, দ্যাট ওল্ড পিয়ানো মোয়ান, এবং এই
যে বৃদ্ধ বা বয়স্ক যে পিয়ানোটা আছে সেই পিয়ানোটার মধ্যে তার সুর উঠতেছে, একটা করুণ সুর। Ain't got nobody in all this world। তো তার গানের ভাষা হচ্ছে কি, ain't got nobody in all this world, এই পৃথিবীতে কি কেউ নেই? ain't got nobody but myself, আমার পাশে শুধু কি আমিই থাকবো, বা আমার পাশে শুধু আমিই আছি। তো এই নিগ্রো আসলে নিজেকে আমি বলতে সমগ্র কালোদেরকে রিপ্রেজেন্ট করে বলতেছে, এই পৃথিবীতে কি আমাদের পাশে দাঁড়ানোর কেউ নাই, আমার পাশে শুধুমাত্র আমিই আছি। ইজ গোয়িং টু কোয়াইট মে ফ্রনিন, তো বলতেছে যে সমস্যা নেই, আমার পাশে কেউ নাই, কিন্তু আমি তো অন্যদের উপরে রাগ করা বন্ধ করে দিয়েছি, আমি আর কারো উপরে রাগ করি না। আমার উপর যত টর্চার, যত অন্যায়, যত অবিচার করা হোক না কেন, আমি আসলে কারো উপর আর রাগ করি না। অ্যান্ড পুট মাই ট্রাবলস অন দ্য সেলফ, আর আমার সমস্যা আমি কারোর সামনে এক্সপোজ করি না, আমি আমার সমস্যা নিজে থেকেই বোঝার চেষ্টা করি, কাউকে আর যে বলি না আমার সমস্যার কথা। ট্রাম বলছে থাম্প থাম্প থাম্প, তা ফ্লোরের মধ্যে পা দিয়ে আঘাত করলে যে শব্দ হয় সেটাই হচ্ছে থাম থাম থাম। ওয়েন্ট হিজ ফুট অন দ্য ফ্লোর, সে পা ঠুকতেছিল তার ফ্লোরের মধ্যে আর এইরকম শব্দ করতেছিল, নিজের আত্মনাদ সে মানুষকে শোনাচ্ছিল না, নিজের কষ্ট নিজেই উপভোগ করার চেষ্টা করতেছিল। হি প্লেড এ ফিউ কর্ড দেন হি স্যাং সাম মোর, তারপর সে তার নিজের মনে কিছু সাউন্ড বা মিউজিক বা কিছু সুর প্লে করলো, স্যাং সাম মোর, এবং এভাবেই সে বাজাইতেই থাকলো তার গানের সুর। তারপরে সে বলতে শুরু করলো, আই গট দ্য ওয়েরি ব্লুজ, আমি গাইলাম এই যে ওয়েরি ব্লুজ আছে সেটা, অ্যান্ড আই কান্ট বি স্যাটিসফাইড, এবং আমি শান্তি খুঁজে পেলাম না। গানটা আমি গাইলাম কিন্তু এর মধ্যে কোনো শান্তি আমি পেলাম না। অ্যান্ড কান্ট বি স্যাটিসফাইড, এবং আপনাদেরকেও আমি কি করতে পারলাম না, শান্ত করতে পারলাম না। আই এইন্ট হ্যাপি নো মি, আমি আসলে সুখী হতে পারলাম না। অ্যান্ড আই উইশ দ্যাট আই হ্যাড ডাইড, এবং আমি ইচ্ছা করলাম বা আমার মনে হলো যে আসলে আমার সুখটা মনে হয় কোথায়, মৃত্যুর মধ্যেই। অ্যান্ড ফার ইনটু দ্য নাইট হি কন দ্যাট টিউন, তো রাত যত বাড়তেছিল তার যে বিলাপের সুর এটা আরো দূর দূরান্তে ছড়িয়ে পড়তেছিল। দ্য স্টার্স ওয়েন্ট আউট অ্যান্ড সো ডিড দ্য মুন, তারাগুলো আস্তে আস্তে নিভে যাচ্ছিল, চাঁদও তার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছিল। দ্য সিঙ্গার স্টপড প্লেয়িং অ্যান্ড ওয়েন্ট টু বেড, তারপর এই যে গায়ক সে কী করলো, গান গাওয়া বন্ধ করে দিল এবং ঘুমাইতে গেল সে। হোয়াইল দ্য ওয়েরি ব্লুজ ইকোড থ্রো হিজ হেড, কিন্তু তারপরও এই যে ওয়েরি ব্লুজ অর্থাৎ নিগ্রোদের যে কষ্টের গান, সেই গান তখনও তার মাথার মধ্যে হিট করতেছিল। হি স্লেপ্ট লাইক এ রক অর এ ম্যান দ্যাটস ডেড, সে নিস্তব্ধ নিথর হয়ে তার যে দেহটা এটা পড়ে রইল এক পাশে এবং সে গভীর ঘুমে আচ্ছন্ন। দূর থেকে তাকে দেখে মনে হইল যে সে হয়তো বা মারাই গেছে। তো এই হচ্ছে নিগ্রোদের জীর্ণশীর্ণ অবস্থা। তো নিগ্রোদের গানের মধ্যে আমরা দেখতে পাই করুণ সুর, এই করুণ সুরের মধ্যে তাদের জীবন যে মানে সবসময় বিষাদগ্রস্ত বা সবসময় অত্যাচার নির্যাতন সহ্য করতে করতে আসলে আজকে পৃথিবীটা তাদের কাছে অসহনীয় হয়ে গেছে। তাই তো সে গানের মধ্যে বলতেছিল যে আমাদের পাশে কি দাঁড়ানোর মতো কেউ নাই, এই জন্য আমরা আর কাউকে পাশে চিন্তাও করি না, আবার আমরা কারো আশাও করতেছি না, নিজেদের সমস্যা নিজেদের মধ্যেই রাখতেছি, আর নিজেদের সুখ শান্তিটা কোথায় খুঁজতেছি, মৃত্যুর মধ্যে। আমরা মনে করি যে এটার থেকে রেহাই আমরা মারা গেলেই পাবো, তার আগে এটার থেকে আমরা রেহাই পাবো না। তো তার পরবর্তীতে এভাবে আস্তে আস্তে তার গান গাওয়া যখন গভীরে পৌঁছাইল বা রাত যত গভীর হচ্ছিল তার গানের সুর চতুর্দিকে ছড়িয়ে পড়তেছিল, চাঁদ তারা আস্তে আস্তে তার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছিল এবং সেও গান গাওয়া থামিয়ে দিয়ে ঘুমায় পড়ছিল এবং ঘুমানোর মধ্যেই তার ওই গানটা তার ব্রেইনকে হিট করতেছিল এবং তার দেহটা কি নিস্তব্ধ নিথর অবস্থায় পড়েছিল অ্যাজ এ ডেড বডির মতো। তো এই হচ্ছে কালোদের দুঃখ কষ্টের কথা, যেটা ল্যাংস্টন হিউজ তার কবিতার মধ্যে বলছে। তো যাই হোক, এই কবিতাগুলোতে ব্যাপক সিম্বলের ব্যবহার আছে, এই সিম্বলগুলো নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। আপাতত কবিতার যে সারফেস সামারি সেটা আমরা দেখলাম আজকে।